Realme C75, Realme C75, Realme C75 শক্তিশালী ফোন Realme C75। কেমন হবে যদি 20,000 টাকা দামের একটা ফোন আপনি মাটিতে আছাড় মারেন, পানিতে ছুঁড়ে মারেন কিংবা আকাশে উড়াই দেন, যাই করেন না কেন ফোনটা হাতে ব্যাক পাওয়ার পর যদি দেখেন ফোনটা একদম অক্ষত বা ঠিকঠাক অবস্থায় আছে, তখন আপনার রিয়াকশনটা কেমন হবে? আপনার মনে হতে পারে ভাই ফোনের রিভিউ দেখতে আসছি কিন্তু এসব কথা কেন বলতেছেন? দরকার আছে, কারণ হচ্ছে এই ফোনটা এর সুপার ডিউরেবিলিটি আর শক্তিশালী বডির কারণে মার্কেটে রীতিমতো সাড়া জাগাচ্ছে। তার আগে বলে দেই ফোনটা হচ্ছে Realme C75। ফোনটাতে থাকছে IP69 রেটিং, যার কারণে এটা এক্সট্রিম ওয়াটারপ্রুফ এবং ক্যামেরাতে রিয়ারে থাকছে একটা সিঙ্গেল 50 মেগাপিক্সেলের ক্যামেরা, ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, থাকছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের একটি বেশ বড়সড় ব্যাটারি। আচ্ছা, মোটামুটি একটা ওভারভিউ তো আপনাদেরকে জানানো হলো, বাট বিশেষ দ্রষ্টব্য হচ্ছে এই ফোনটা কিন্তু সবার জন্য না। না বুঝে লাফায় কিনবেন তো লস খাবেন। কারণটা জানাচ্ছি ইন্ট্রোর পর। তার আগে জানিয়ে দিয়ে অক্টোটেকের পক্ষ হতে আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। খুব অল্প সময়ে আপনাদের থেকে ভালো একটা সাপোর্ট পেয়েছি, তাই আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি এভাবে আমাদের পাশে থাকবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যেটা বলছিলাম, ফোনটা কিন্তু একটা নির্দিষ্ট ক্যাটাগরির মানুষদের কথা বিবেচনা করে বানানো হয়েছে। যাদের একটু সলিড ফোন দরকার হয় বা পেশাগত কাজে যাদের ফোনে ক্ষতি হওয়ার চান্স একটু বেশি থাকে, তারা কিন্তু অনায়াসে ফোনটা নিয়ে নিতে পারেন। ধরেন আপনি এমন এক জায়গায় কাজ করেন যেখানে আপনার হাত থেকে ফোনটা পড়ে গেলে টিকে থাকার চান্স একদম 0%, বা যাদের ফোনে পানি ঢুকে নষ্ট হওয়ার পসিবিলিটি আছে, তাদের জন্য কিন্তু এই ফোনটা বেশ ভালো হবে। অফিসিয়ালি এই ফোনটার বেশ বড়সড় করে ওয়াটারপ্রুফ টেস্ট করা হয়েছে এবং সেক্ষেত্রে এই ফোনটা কিন্তু বেশ সফল একটা ফোন। বাহ্যিকভাবে সিম্পল অ্যান্ড খুব সুন্দর একটা ফোন, প্রিমিয়াম বলবো না, প্লাস্টিক বডির একটা ফোন হলেও রিয়েলমি এর অ্যাজ ইউজুয়াল যে ডিজাইন থাকে সেটাই থাকছে। ওয়ান কালার প্রিন্টের একটা ফোন, লাইটনিং গোল্ড আর স্টোন ব্ল্যাক, এই দুটা কালার ভ্যারিয়েন্টে এই ফোনটা এখন মার্কেটে অ্যাভেলেবল। এক্সট্রিম লেভেলের ডিউরেবিলিটির জন্য এতে দেওয়া হয়েছে আর্মর শেল গ্লাস অ্যান্ড প্রোটেকশন, যেটা কিনা সচরাচর আমরা ফ্ল্যাগশিপ ফোনে দেখতে পাই। সো ডিউরেবিলিটি নিয়ে কোনো টেনশন নাই। ফ্ল্যাগশিপ ফোনের আরেকটা ফিচার আছে এটা, সেটা হচ্ছে এক্সট্রিম ওয়াটারপ্রুফ। রিয়েলমি অফিসিয়ালি দেখিয়ে দিয়েছে 48 ঘন্টা 2 মিটার পানির নিচে থাকলেও কিছুই হয় না এই ফোনের। আর এরা খুব বড়সড়ভাবে মার্কেটিং করতেছে এক্সট্রিম ওয়াটারপ্রুফ আলটিমেট ডিউরেবিলিটি বলে, যেটা আসলেও তারা দিয়েছে। ডিউরেবিলিটিতে রাগ স্মার্টফোনের সার্টিফিকেট পেয়েছে ফোনটা, তাই 260% ড্রপ রেজিস্ট্যান্স ও 400% স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট এই ফোন। মাত্র 7.99 মিলিমিটার থিকনেস ও 196 গ্রাম হওয়ায় ফোনটা বেশি বাল্কি না আর খুব হ্যান্ডি, ইজিলি ক্যারি করা যায় আরামসে। আচ্ছা, ডিসপ্লেতে থাকছে 6.72 ইঞ্চির একটা ডিসপ্লে, এটা একটা IPS LCD প্যানেল উইথ 90 Hz রিফ্রেশ রেট। 90 Hz রিফ্রেশ রেট আমরা ঠিকঠাকভাবে পাচ্ছিলাম, তবে কথা হচ্ছে 20,000 টাকা দিয়ে IPS ডিসপ্লে চলে চালানোর মতো, তবে চাইলে অ্যামোলেড ডিসপ্লে কিন্তু দেওয়া যেত। আবার অ্যামোলেড ডিসপ্লে দিলে হয়তো 90 Hz এর জায়গায় 60 Hz রিফ্রেশ রেট দেওয়া লাগতো, সেক্ষেত্রে আবার অ্যামোলেড ডিসপ্লেতে গ্রিন লাইনের সমস্যাও আছে। সো সব দিক বিবেচনায় IPS LCD ডিসপ্লেটা ওকে লেভেলের, ঠিকঠাক বলা যায়। ফোনটা ফুল HD+ রেজুলেশন সাপোর্ট করে। ডিসপ্লের কালার রিপ্রোডাকশন ঠিকঠাক এভারেজ টাইপের, এটা নিয়ে কোনো কমপ্লেন থাকার কথা না। ইউটিউবে সর্বোচ্চ 4K তে স্ট্রিম করতে পারবেন, তবে 4K তে স্ট্রিম করলে যা তা একটা অবস্থা হয়ে যাবে। সবচেয়ে ভালো আউটপুট পাওয়া যাবে 2K রেজুলেশনে দেখলে। ডিসপ্লের বেজেল চাইলে আর একটু কম দেওয়া যেত, 91.40% স্ক্রিন টু বডি রেশিও। হাই ব্রাইটনেস মোডে সর্বোচ্চ 690 নিটসের মতো ব্রাইটনেস পাওয়া যায়, আর এমনিতে ডেইলি ইউজের সময় 580 নিটসের মতো ব্রাইটনেস পাওয়া যাবে, যেটা আউটডোরে মোটামুটি চলে, বাট এক্সট্রিম সানলাইটে কিন্তু বেশ ভালো সমস্যায় পড়তে হবে। ফোনটাতে অলওয়েজ অন ডিসপ্লের ব্যবস্থা রয়েছে। 20,000 টাকা দামের এই ফোনের ডিসপ্লে কিন্তু হতাশাজনক। যারা বেশি মুভি স্ট্রিম করেন তাদের জন্য ফোনটা রেকমেন্ডেড না। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট। IPS ডিসপ্লের ফোনগুলোতে যেমন একটু লেটেন্সি লক্ষ্য করা যায় তেমনটাই পাচ্ছিলাম। ইউজ করতে গেলেও দেখতে পারবেন অ্যানিমেশন একটু লেট কাজ করে। স্পিকারের কথা বলতে গেলে এতে আছে একটা সিঙ্গেল ফায়ারিং বটম স্পিকার, যেটা একটা নেগেটিভ ব্যাপার। সাউন্ড 400% পর্যন্ত বাড়ানো যায়, তবে কথা হচ্ছে এটা কিসের সাথে কম্প্যারিজন করে বানানো হয়েছে, এর মানদণ্ড কই? সাউন্ড যদি ভালো হয় তাহলে বলে দেন ভালো সাউন্ড, এভাবে নাম্বার গেম খেলা তো কোনো মানে হয় না। এভাবে দেখলে সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক আছে, ভালোই লাউড হয়।
ডুয়াল স্টেরিও স্পিকার না থাকলেও এতে আছে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। এছাড়াও আছে ডুয়াল সিম ও মেমোরি কার্ডের স্লট, তবে কোনো 3.5mm এর হেডফোন জ্যাক নাই। মেন জিনিসে চলে আসি, প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G92 ম্যাক্স চিপসেট। 15,000-এর কম বাজেটে এই চিপসেটটা মানানসই, তবে যখন 20,000 টাকা বা তার থেকে একটু দাম দিয়ে ফোনটা নিতে যাবেন তখন কিন্তু এর থেকে ভালো চিপসেট আপনি আশা করতে পারেন। হেলিও G88 বা G91 অনেকদিন ধরে মার্কেটে চলেছে, তাদেরই একটা কম্পিটিটিভ ভার্সন বলা যায় একে। বিলো এবারে যে চিপসেটের অ্যান্ড্রয়েড ইউজ করার অনেক কষ্ট করেও 3 লাখ ঘুরাতে পারে নাই, যেটা থেকে খুব কষ্ট পেয়েছি। আরও হতাশ হয়েছি যখন দেখেছি যে eMMC 5.1 স্টোরেজ দেওয়া হয়েছে। অ্যাটলিস্ট UFS 2.2 স্টোরেজ স্পিড দিলে কিন্তু একটু হলেও ভালো লাগতো। যাই হোক, অ্যাপ সুইচ বা মাল্টিটাস্কিং এর সময় কিন্তু বেশ ল্যাটেন্সি লক্ষ্য করতে পারবেন। স্মুথ এক্সপিরিয়েন্সের কথা ভুলে যান ভাই, কষ্টের দুনিয়ায় স্বাগতম। কয়েক মাসের মধ্যে ল্যাগ পাওয়া শুরু হবে আর আস্তে আস্তে ফোন ডেড। জাস্ট কিডিং। একটু শক্ত হাতে খেয়াল করে চালাতে হবে, তাহলে বেশ কয়েক বছর আরামসে ফোনটা চালাতে পারবেন। তবে আগেই জানিয়ে দিই, ফোনটা কিন্তু গেম খেলার জন্য একেবারেই উপযুক্ত নয়। ফুটবল খেললে প্লেয়ার গ্রাফিক্স আর স্ট্যান্ডার্ড গ্রাফিক্সে স্ট্যান্ডার্ড মোড দিয়ে 30 FPS এ গেম খেললে মোটামুটি খেলা যাবে, তাও মাঝে মধ্যে ফ্রেম ড্রপ ইস্যু লক্ষ্য করতে পারবেন। পাবজি খেলতে হলে স্মুথে আলট্রা FPS বা 40 FPS পর্যন্ত খেলতে পারবেন, সেটাই মিনিমাম একটা আউটপুট পাওয়া যায়। যদিও ইন্টেন্স মোমেন্টে ল্যাগের জ্বালায় বাঁচতে পারবেন না। ফোন আছাড় মারতে মন চাইতে পারে, আছাড় মারবেনও, কিন্তু ফোনের কিছুই হবে না, কারণ ফোনটা খুব সলিড একটা ফোন। झुके रहना पड़ेगा मेरे आगे, क्योंकि मैं अपने में खुद हीरो हूं। সেক্ষেত্রে 2D অফলাইন বা আর্কেড গেমস খেলে দেখতে পারেন। যারা সাবওয়ে সার্ফার বা ফ্রুট নিনজা এসব ছোটখাটো গেম খেলে দেখেন, তাদের জন্য কিন্তু এই ফোনটা ভালো, চিন্তামুক্তভাবে ভালোভাবে গেমগুলো খেলতে পারবেন। রিয়েলমি UI 5.0 ও অ্যান্ড্রয়েড 14-এ ফোনটা রান করছে। রিয়েলমির UI নিয়ে যদি বলি, তাহলে পার্সোনালি আমিও 1 বছর মতো রিয়েলমি ইউজ করেছিলাম, সেই ক্ষেত্রে বলতেই পারি UI বেস ফোনটা ঠিকঠাক আছে। অন্য ব্র্যান্ডগুলোর UI নিয়ে যতটুকু কমপ্লেন শোনা যায়, রিয়েলমির UI নিয়ে কিন্তু এখন অবধি সেটা শোনা যায় না। এছাড়াও এতে থাকছে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, মানে অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত একটা আপডেট পাওয়ার কথা। তবে কথা হচ্ছে, কেন জানি ইউজার এক্সপিরিয়েন্সের সময় আমরা ফোনটা থেকে অতটা স্মুথনেস লক্ষ্য করতে পারিনি। অ্যাপ স্টার্টারিংও কিছুটা দেরি লক্ষ্য করা যাচ্ছিল। 4-5টা হেভি অ্যাপ একসাথে ইউজ করলে র্যাম ম্যানেজমেন্টের যাতা একটা অবস্থা হয়ে যায়। ফোনটা দেখতে শুনতে ভালো হলেও কষ্ট পাবেন যখন এর ইউজার এক্সপিরিয়েন্স নেবেন। আর ক্যামেরা সেক্টর নিয়ে যদি বলি, তাহলে দেখতে 3টা ক্যামেরা লাগলেও এর মেন ক্যামেরা কিন্তু একটাই, সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের একটা মেন লেন্স, আর সাথে থাকছে একটা ডেপথ সেন্সর। তবে কোনো আলট্রা ওয়াইড ক্যামেরা নাই, থাকছে না কোনো টেলিফোটো জুম লেন্স। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরাটা SK হাইনিক্সের একটা সেন্সর। ছোটখাটো একটা সেন্সর হওয়ায় এর ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোতে ডিটেলসের অভাব বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। ছবির শার্পনেস আনএক্সপেক্টেড লেভেলের, এই বাজেট অনুযায়ী একদমই চলে না। যেটা একটু বুস্টেড কালারের ছবি পাওয়া যায়, আর ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালো। তবে এই বাজেটের আর 5টা ফোনের সাথে কম্পেয়ার করলে খুব বাজেভাবে হতাশ হতে হবে। f1.8 অ্যাপারচারের সেন্সর দিয়ে যতটুকু ভালো ছবি আশা করেছিলাম, তার ধারের কাছেও নাই, এমন একটা অবস্থা। একটু ক্রিয়েটিভিটি দেখাইলে ভালো ভালো কিছু ছবি পাওয়া যাবে ফোনটা থেকে। তাছাড়া ডে লাইট বা এক্সট্রিম সানলাইটেও মোটামুটি একটা পারফরমেন্স পাওয়া যাচ্ছিল। তবে লো লাইটে সামান্য আশাহত হবেন, ডিটেলস বা শার্পনেস কোনোটাই ঠিকঠাকভাবে পাবেন না। নাইট মোড অন করলে কম্পারেটিভলি একটু ভালো ছবি আসতে পারে। f1.8 অ্যাপারচারের হওয়া নাইট মোড দিয়ে এভারেজ টাইপের ছবি আসছিল। বাজেট অনুযায়ী মেন ক্যামেরা একদমই চলে না, এমন একটা অবস্থা। তবে পোর্ট্রেট ছবির কথা যদি আসি, তাহলে ব্যাকগ্রাউন্ড ব্লার আর্টিফিশিয়াল লাগে নাই। ডেপথ সেন্সর থাকায় অবজেক্ট আর হিউম্যান ডিটেকশন ভালোভাবে করতে পারছিল। তবে ছবি একটু স্মুথ করে দেওয়ার প্রবণতা ছিল। শুধু অবজেক্টের ছবি নিলে ভালো ভালো কিছু ছবি পাওয়া যায়, কিন্তু মানুষের ছবি নিতে গেলে হোয়াইট করে দেওয়ার জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। ছবি স্মুথ করে দেওয়ায় অনেকেরই ভালো লাগতে পারে পোর্ট্রেট মোডটা। তবে পার্সোনালি পোর্ট্রেট মোডটা আমার বেশি একটা ভালো লাগে নাই। মাঝে মধ্যে খুব খারাপ কিছু পোর্ট্রেট ছবি আসছিল, যেটা কিনা চোখে দেখার মতো। কোনো রেডিস্টোন দেখতে পাইনি, যেটা কিনা মিড রেঞ্জের ফোনগুলোতে আজকাল দেখা যায়। সো ওভারঅল এর পোর্ট্রেট মোডও খুব বেশি একটা ভালো না, সেটা বলতেই হচ্ছে। আর ফ্রন্টের 8 মেগাপিক্সেলের কথা যদি বলি, তাহলে হাতের ইশারা দিয়ে ভলিউম বাটন ক্লিক করে বা স্ক্রিন ট্যাপ করে সবভাবে ছবি নেওয়া যায়। কিন্তু কথা হচ্ছে ভাই, ছবি তো ভালো আসে না। अच्छा ठीक है, समझ गया। ছবিগুলো চলে, দৌড়ায় না, এমন একটা অবস্থা। f2.0 অ্যাপারচারের লেন্স, বাট ছোট সেন্সর হওয়ায় ডিটেলস বা শার্পনেস বেশি একটা নাই।
আরও বেটার ছবি এক্সপেক্ট করেছিলাম। রিয়েলমি এর সেই চিরচেনা হোয়াইটনিং টোনটা ভালোভাবেই ছবিতে দেখতে পাওয়া যায়। যাদের একটু ফর্সা ছবি ভালো লাগে তাদের হয়তো ছবিগুলো ভালো লাগতে পারে, তাছাড়া সবার হতাশই হতে হবে। মোট কথা, ফ্রন্ট ক্যামেরা যে অধিকাংশেরই মন মতো হবে না সেটা কিন্তু অ্যাটলিস্ট বলে দেওয়া যাচ্ছে। ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 পিক্সেলে 30 fps ভিডিও নেওয়া যাবে। তবে সমস্যা এখানেও একটা আছে, সেটা হলো চাইলে কষ্ট করে 60 fps দেওয়া যেত, কেন দেয় নাই সেটা তো জানি না, বাট কথা হচ্ছে ভিডিওতে স্টেবিলাইজেশনের অভাব খুব ভালোভাবে চোখে পড়বে। জুম ইন জুম আউট করলে স্মুথ ট্রানজেকশন তো নাই, আবার লো লাইট থেকে হাইলাইট এরিয়াতে সুইচ করলে যা তা একটা অবস্থা হয়ে যায়। ফোনটায় থাকছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের একটি বেশ বড়সড় ব্যাটারি, এবং রিয়েলমি জানাচ্ছে 1460 বার চার্জ করার পরও নাকি এর ব্যাটারি হেলথ 80% পর্যন্ত অক্ষত থাকবে। এবং ফোন চার্জ করার জন্য বক্সে থাকছে একটা 45 ওয়াটের অ্যাডাপ্টার। এটা নাকি একটা সুপার ফাস্ট চার্জার, তাই 5 মিনিটে 0 থেকে 10% চার্জ হয়ে যায়, যেটা দিয়ে 3 ঘন্টা ফোন কল করা যাবে। অনরের ডিভাইসগুলোর মতো এটাতেও মিনি ক্যাপসুল দেওয়া হয়েছে, যেটা মিউজিক প্লে করার সময় এরকম একটা লুকস দিবে। আর এআই স্মার্ট লুপের ব্যবস্থা আছে, মানে আজেরা সব জিনিসে ভরা, কাজের জিনিস দেওয়ার নামই নাই। ফোনটার 8/128GB ভ্যারিয়েন্টটা 19,999 টাকায় এবং 8/256GB ভ্যারিয়েন্টটা 22,999 টাকায় পাওয়া যাবে। আর হ্যাঁ, এটা একটা অফিসিয়াল ফোন। যদি জিজ্ঞেস করেন ফোনটা ভ্যালু ফর মানি কিনা, সেক্ষেত্রে বলবো হ্যাঁ, অনেকের ক্ষেত্রেই। ভিডিও শুরুতে যেমনটা বলেছিলাম, ফোনটা কিছু স্পেসিফিক মানুষদের জন্য, যাদের একটু শক্তপোক্ত, শক্তিশালী আর ওয়াটারপ্রুফ ফোনে দরকার হয়, তাদের জন্য এটা ভালো একটা চয়েস হতে পারে। আদারওয়াইজ বলবো না, নিয়েন না, কেননা ভিডিও কনজামশন, গেমিং বা ক্যামেরা সেগমেন্ট কোনো ক্ষেত্রে কিন্তু আপ টু দ্য মার্ক পারফরমেন্স পাওয়া যাচ্ছিল না। আপনার নর্মাল লাইফের এক্স্যাক্টলি কোন চাহিদাটা এটা সম্পূর্ণভাবে মেটাতে পারবে সেটারও গ্যারান্টি দিতে পারছি না। সো নিতে হলে অবশ্যই একটু বুঝে শুনে পারচেস করতে হবে। হোপফুলি সবকিছু ক্লিয়ার কাট ভাবে আপনাদেরকে জানাতে পেরেছি। এতক্ষণ পর্যন্ত ভিডিওতে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।